আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু করব। তো ফার্স্ট ক্লাসে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, যেগুলো আজকে ফিডব্যাক দেওয়ার কথা, কিন্তু কেউই হোমওয়ার্ক সাবমিট করেনি এখন পর্যন্ত। এ কারণে আমরা ফিডব্যাক দিতে পারছি না, বাট এ ব্যাপারে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসলে রাইটিং ক্লাস, স্পিকিং ক্লাস, এই ক্লাসগুলো ক্লাস করার খুব বেশি কিছু নেই। এরকম ক্লাস আপনি যে কোনো জায়গা থেকে পাবেন, বা যে মেইন বেনিফিটটা আপনি পাবেন কোর্স থেকে সেটা হচ্ছে আপনার ফিডব্যাকটা নেওয়া। সরি, যেটা বলছিলাম যে মেইন বেনিফিট যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার ফিডব্যাক। আপনার রাইটিং কি কি ভুল হচ্ছে এবং কি কি ভালো হচ্ছে সেই জিনিসগুলো যখন এক্সপার্ট কারো কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গায় ফোকাস করা দরকার। নর্মালি লিসনিং এবং রিডিং এ আমরা কেমব্রিজের বই থেকে আসলে অ্যান্সার শিট দেখেই নিজেদেরকে জাজ করতে পারি। প্রবলেমটা চলে আসে রাইটিং স্পিকিং এর ক্ষেত্রে। কোর্স থেকে সেই সুযোগটা আপনাকে নিতে হবে। এবার আপনি যদি হোমওয়ার্ক না করেন, আমার পক্ষ থেকে কিন্তু আপনাকে জাজ করার সুযোগটা থাকছে না। তো আপনার ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্টের যে সুযোগটা ছিল সেটা হচ্ছে না। ওভারঅল একটা ভাষা ভাষা আইডিয়া পাবেন। ক্লাসে আমি বক বক করতে থাকবো, আপনি শুনতে থাকবেন, কিছু মাথায় থাকবে কিছু চলে যাবে, দ্যাটস ইট। প্র্যাকটিস করার পরে ফিডব্যাক নিলে দেন প্রপার লার্নিং হবে যে আমার আসলে কি ঘটছে, কি করা উচিত। তো চলেন আজকে আমরা যে মার্কিং ক্রাইটেরিয়া আছে আইএলটিএস রাইটিং এর, চারটা ক্রাইটেরিয়া, এগুলোর প্রথমটা নিয়ে একটু কাজ করবো, ওই প্রথম দুইটা নিয়ে একটু কাজ করবো। তো এই ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টর সম্পর্কে একটু জানতে হবে। এটা হচ্ছে আইএলটিএস এর অফিসিয়াল, একটা পাবলিক ভার্সন যদিও, বাট এটা অফিসিয়াল, যেখানে আইএলটিএস এর স্পিকিং এবং রাইটিং এ কিসের উপর বেস করে মার্ক করা হচ্ছে, এবং কি পারফরমেন্স বা কি কি ক্ষেত্রে ভালো করলে আপনার ব্যান্ডটা কত হবে, এই সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বলা আছে। আমাদের এগুলো একটু দেখতে হবে। সো রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে আলাদা আছে, টাস্ক টু এর ক্ষেত্রে আলাদা আছে। বেসিক্যালি টাস্ক ওয়ান এবং টাস্ক টু এর ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে এই প্রথমটা। টাস্ক টু কে বলে টাস্ক রেসপন্স, আর টাস্ক ওয়ান এর ক্ষেত্রে বলে টাস্ক অ্যাচিভমেন্ট। সো আমরা জানি there are four criteria. Number one is task achievement, second is coherence and cohesion, lexical resource, grammatical range and accuracy. So কোনটাতে কি করলে, যেমন এই বিষয়গুলো যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে 8 পাবেন, এগুলো করতে পারলে আপনি 7 পাবেন, এগুলো করতে পারলে আপনি 6 পাবেন। তো দিস ইজ হাউ ইট গোজ। আমাদের কাজ হচ্ছে এগুলো একটু পড়া, পরে অ্যানালাইজ করা নিজের লেখার সাথে মিলিয়ে। আপনি একা একা এটা পারাটা খুব মুশকিল, এই জন্য একজন টিচারের ফিডব্যাক নিলে খুব বেশি ভালো হবে। বাট এরপরও আমরা এটা পড়লে অনেক কিছু বুঝতে পারবো।
তো আমাদের কাজ হচ্ছে এইটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই টাস্ক অ্যাচিভমেন্টের এই সবগুলো বিষয় আমরা একটু করবো। আর এর বাইরে জেনারেল কিছু সাজেশন আমরা এখানে আজকে দেওয়ার ট্রাই করব। আমরা আমাদের স্কোরটা ভালো করতে পারবো যদি চার্টটাকে ভালো মতো অ্যানালাইজ করে কি ফিচার গুলোকে আইডেন্টিফাই করতে পারি। উইদাউট ডুইং দিস আপনি যদি লেখা শুরু করেন, ইট উইল বি লাইক chaos। এদিক ওদিক চলে যাবে আপনার লেখা। লেস ইম্পর্টেন্ট জায়গায় আপনি ফোকাস দিবেন, কি জায়গাগুলো আপনি ফোকাস দিতে ভুলে যাবেন, এই ধরনের বিষয় হবে। সো ইট ডিপেন্ডস on planning, proper planning and understanding of the data set. তো ডেটা সেটটা আপনাকে বুঝতে হবে এবং প্রপার প্ল্যানিং করে এইগুলো আইডেন্টিফাই করে দেন আপনার লেখা স্টার্ট করতে হবে। এবং এই যে ফিচার গুলো যে আইডেন্টিফাই করলেন এটাকে আপনার ওভারভিউতে লিখতে হবে অবশ্যই। ওভারভিউতে লিখতে হবে। আমরা বলেছিলাম যে ওভারভিউ ছাড়া 7 পাওয়া খুবই চ্যালেঞ্জ। এই যে প্রেজেন্টস আ ক্লিয়ার ওভারভিউ অফ মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস অর স্টেজেস একাডেমিকের ক্ষেত্রে এটা খুবই জরুরি। 7 পেতে হলে আপনাকে এটা দিতে হবে মিনিমাম। Presence and overview with information appropriately selected. So ইনফরমেশন গুলো appropriately selected, আর এখানে বলছে ট্রেন্ডস, ডিফারেন্সের স্টেজেস। তো এখানে জাস্ট ইনফরমেশন, বাট আপনি যদি এই ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে প্রপারলি লিখতে পারেন তাহলে আপনি 7 অর অ্যাবাভ পাবেন। এই যে সরি, 6 অর অ্যাবাভ, 7 অর অ্যাবাভ না, 6 অর অ্যাবাভ পেতে হলে আপনাকে ওভারভিউ দিতে হবে। বাট যদি শুধু ইনফরমেশন সিলেক্ট করে দেন তাহলে সেটা 6। আর আপনি যদি ট্রেন্ডটা বুঝতে পারেন, ডিফারেন্স, কম্পারিজন, এগুলো যদি আপনি দিতে পারেন তাহলে 7 পাবেন। বাট 5-এ দেখেন, recounts detail mechanically with no clear overview। তো আপনি কোনো ওভারভিউ ছাড়া আসলে ব্যাপারটা কি হচ্ছে, ট্রেন্ডটা কি, এটা বলা ছাড়াই আপনি যদি শুধু ডিটেল ডেটা গুলো বলতে থাকেন তাহলে এটা আপনাকে 5 এর নিচে নিয়ে চলে যাবে। এ হচ্ছে আমাদের ওভারভিউ এর ইম্পর্টেন্স। এরপরে ডিটেল প্যারাগ্রাফে, যেগুলোকে আমরা বডি প্যারাগ্রাফ এবং সাসপেন্সের ক্ষেত্রে যেগুলোকে ডিটেল প্যারাগ্রাফ বলছি, এগুলোতে আপনাকে ডেটা দিতে হবে। এখানে আপনি নাম্বার দিবেন, ডেটস দিবেন, বা ইয়ার দিবেন, যেখানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট পসিবল। এই যে clearly presents and highlights key features, bullet points, but could be more fully extended। তো আপনাকে এক্সটেন্ড করতে হবে, দ্যাট মিনস ডেটা দিয়ে এক্সপ্লেন করতে হবে। বা ডিটেল যদি ইরেলেভেন্ট হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ যদি ভুল করেন তাহলে আবার প্রবলেম, ইনএকুরেট যদি হয় তাহলে আবার প্রবলেম, 6 এর নিচে চলে যাবে। ঠিক আছে। আর এই যে অতিরিক্ত যদি ডিটেল করেন, টেন্ডেন্সি টু ফোকাস অন ডিটেলস, ওভারভিউ বলতে যে যদি আপনি ডিটেল বলা শুরু করেন দেন এটা প্রবলেম হবে। তাহলে আমাদের ইনফরমেশন গুলো চেক করতে হবে, রং ইনফরমেশন দেওয়া যাবে না, অপিনিয়ন দেওয়া যাবে না। অপিনিয়ন এখানে আমাদের চাচ্ছে না, অপিনিয়ন চাবে আমাদের টাস্ক টুতে। টাস্ক ওয়ানে আমাদেরকে সবসময় অপিনিয়ন দেওয়া থেকে বিরত থাকতে হবে। জাস্ট ফ্যাকচুয়াল রিপোর্ট আমরা লিখবো, যে ডেটায় কি দেখানো হচ্ছে সেটাই আমি ডিসক্রাইব করবো। এই হচ্ছে আমাদের কাজ। এবং 150-এর বেশি লেখার ট্রাই করতে হবে, কারণ এটা টাস্কের অংশ, টাস্কে বলাই থাকে যে অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লেখার জন্য। তো আমি যদি 150-এর কম লিখি তাহলে এটা টাস্ক অ্যাচিভমেন্টে ঝামেলা হবে। এই জন্য আমাদের টার্গেট হবে 170 এর আশেপাশে। কারণ 150 যদি আপনি টার্গেট করেন এটা খুব রিস্কি হয়ে যায়। আমরা যদি 170 টার্গেট করি তাহলে এটা সেফ সাইডে থাকা গেল। আপনি যদি আবার মোর দেন 200 বা এই ধরনের লেখার অভ্যাস করেন তাহলে টাইম ম্যানেজ করাটা খুবই চ্যালেঞ্জিং হবে। এই জন্য আমাদের একটা মডারেট ব্যালেন্সড অ্যাপ্রোচে যেতে হবে, সেটা হচ্ছে 170। তো অ্যারাউন্ড 170 আপনি প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে যদি একটু কমও হয় এটা 150-এর উপরে থাকবে ইনশাল্লাহ। একটু বেশি হলেও খুব বেশি প্রবলেম নেই। বেশি হলে তো প্রবলেম নেই, বাট ইনডিরেক্ট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই গেল টাস্ক অ্যাচিভমেন্টের সংক্ষিপ্ত কিছু কথাবার্তা। আমরা কোহেরেন্স এন্ড কোহেশনে যাই।
আমরা যদি এখানে দেখি কি কি আছে। সো কোহেরেন্স এন্ড কোহেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে প্যারাগ্রাফিংটা ভেরি ইম্পর্টেন্ট। অর্গানাইজ ইনফরমেশন এন্ড আইডিয়াস, গুছালো হতে হবে এবং প্রগ্রেশনটা ক্লিয়ার হতে হবে যে আপনি কিভাবে একটা পর একটা বর্ণনা করছেন, এলোমেলো যেন না হয়। আর পাশাপাশি কোহেসিভ ডিভাইস ইউজ করা, যেটা আমরা বলছি ওভারঅল, ইন এডিশন টু দ্যাট, মোর ওভার, এই ধরনের যে বিষয়গুলো আছে, হাউএভার, এগুলোকে আমরা কোহেসিভ ডিভাইস বলছি। যেই ডিভাইসটা দুইটা সেন্টেন্স বা দুইটা স্পিচের মধ্যে একটা সংযোগ ক্রিয়েট করছে, কানেকশন, কোহেশন ক্রিয়েট করছে, সেটাকে আমরা বলছি কোহেসিভ ডিভাইস। বাট প্রবলেম ইজ ইফ উই ডু দিস আন্ডার অর ওভার ইউজ। আপনি পুরো প্যাসেজে জাস্ট একবার ইউজ করছেন ওভারঅল, ওভারঅল দিয়ে কমা দিয়ে লিখছেন, আর কোনো কোহেসিভ ডিভাইস ইউজ করেননি, so that will be considered as underuse। বা আপনি যদি প্রতিটা প্যারাগ্রাফে, প্রতিটা লাইনে, প্রতিটা বক্তব্যে একটা করে কোহেসিভ ডিভাইস ইউজ করেন, সেটা ওভার ইউজ হয়ে যাবে। তো এটা থেকে দূরে থাকা, একটু ব্যালেন্স অ্যাপ্রোচে যাওয়া, লজিক্যালি ইউজ করা, খুব বেশি প্রতি লাইনে না দেওয়া, একটা প্যারায় একটা থেকে দুইটা ডিভাইস এনাফ। তাহলে আমরা একটু প্ল্যান করব। ওই যে বলেছি ডেটাটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে হবে, একটাতে ডিটেলস ওয়ান, একটাতে ডিটেলস টু। সো একটা লজিকের উপর বেস করে অবশ্যই আমাকে ডেটাটাকে ভাগ করে নিতে হবে। আর চারটা বডি প্যারাগ্রাফ আমরা লিখবো, এই প্যারাগ্রাফিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। চারটা বডি প্যারাগ্রাফ লিখবো, আমরা বলেছি ইন্ট্রোডাকশন, ওভারভিউ, দেন ডিটেলস ওয়ান, ডিটেলস টু। রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইস ইউজ করব, যেন একই ডিভাইস বারবার ইউজ না করি। অলসো, 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 অথবা নেক্সট, 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 এরকম না করে আমরা প্যারাফ্রেজ করে বলবো। লিঙ্কিং ওয়ার্ডস এর ক্ষেত্রে মিস্টেক অনেকের হয়ে যায়, যে জায়গায় যেই সেন্স দিচ্ছে এমন একটা ডিভাইস ইউজ করছে যেটা অপোজিট সেন্স দিচ্ছে। তো হয়তো বা সে ইন এডিশন টু টাইপের কিছু বুঝাইতে চাচ্ছে, বাট ইউজ করছে হাউএভার। তো হাউএভার তো অপোজিট জিনিস বোঝায়। এই ধরনের মিস্টেক গুলো অনেকের হয়ে থাকে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং রেফারেন্সিং ইউজ করতে হবে। রেফারেন্সিং এখানে আছে, আমরা যদি একটু দেখি, এই যে may not always use referencing clearly or appropriately, এইটা। তো আপনি যদি এই রেফারেন্সটা ভালো মতো করতে না পারেন, এটা সিক্সে যাবে। এর থেকে আরো খারাপ হলে এই যে ল্যাক অফ রেফারেন্সিং এন্ড সাবস্টিটিউশন, রিপিটেটিভ যদি বারবার হয়, তো এক কথা বারবার বলছেন, একই টপিক, একই ফ্রেজ বারবার আসছে, আমরা এইটাকে চেঞ্জ করে সাবস্টিটিউশন করতে চাবো, অর্থাৎ পরিবর্তন করে কিছু একটা বলা, প্যারাফ্রেজ করে বলা। এবং এটা করতে যে আমাদের রেফারেন্সিং আসবে। রেফারেন্সিং বলতে কি বোঝায়? এই যে ইট, দ্যাট, দ্য অ্যামাউন্ট, এরকম। তো ধরেন দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটা নিয়ে আমরা কাজ করছি। তো বারবার প্রতি লাইনে যদি বলতে থাকে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ডিক্রিজ, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ, বারবার বলতে থাকলে এটা মনোটোনাস, রিপিটেটিভ শোনাবে। আমাদের এখানে কাজ হচ্ছে একবার বলা, দেন ইট বলা, এরপরে দ্য অ্যামাউন্ট বলা। এই ধরনের ইট দিয়ে আমরা কাকে রেফারেন্স করছি, এটা হচ্ছে রেফারেন্সিং। ইট দিয়ে আমরা রেফারেন্স করছি বা ইন্ডিকেট করছি অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কে। তো এই জিনিসটা আমাদের প্রপার করতে হবে, দিস, ইট, এইভাবে আর কি। এই হচ্ছে মোটামুটি কোহেরেন্স এন্ড কোহেশনের, কোহেশন রিলেটেড কথাবার্তা। আরেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে নিই, কনক্লুশন। অনেক স্যাম্পলে আপনারা কনক্লুশন পাবেন। কনক্লুশন, তো কনক্লুশন আমরা দিব নাকি ওভারভিউ দিব? কনক্লুশনে মেইনলি আমরা কি করি, আমরা পুরো লেখার একটা সামারি করার ট্রাই করি, তাই না? তো সেই কাজটা কিন্তু আমরা ওভারভিউতে করে ফেলছি। এই কারণে ওভারভিউ দিয়ে দিলে আর কনক্লুশন দেওয়ার দরকার নেই। এখন কোশ্চেন হচ্ছে যে কোনটা বেটার, ওভারভিউ দেওয়া বেটার নাকি কনক্লুশন দেওয়া বেটার? তো মার্কিং এর দিক থেকে বা এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে কনক্লুশন অর ওভারভিউ, ইদার ওয়ান ইজ ফাইন। দুইটা দেওয়া প্রবলেম্যাটিক, যে কোনো একটা দেওয়া ফাইন, ওকে। বাট আপনার রাইটারের পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন, কনক্লুশন আপনি যখন লিখতে যাবেন তখন কি করবেন, মূলত আপনার লেখার সামারি করবেন, তাই না? তো কনক্লুশন লিখতে যে আপনার ফিল হবে যে আহ, কি বলবো,
যা যা বলার তা তো একটু আগে বললাম, ডিটেলস প্যারাগ্রাফে তো ইন ডিটেইল আমি একদম সবকিছু বলে আসলাম। আবার কনক্লুশনে মনে হচ্ছে সেম জিনিসই লিখছি, এরকম একটা ফিলিং আসবে। আর যদি আপনি ওভারভিউ পার্সপেক্টিভ থেকে খেয়াল করেন, so প্রথমে ওভারভিউতে আমরা মেইন ট্রেন্ড বা ওভারঅল একটা বিষয় তুলে ধরলাম, দেন ডিটেইলে এসে আমি ওইটাকে এক্সপ্লেন করলাম। তো তখন আপনার মনে হবে না যে আপনি একই জিনিস করছেন। আপনার মনে হবে যে আপনি একটা জিনিস উল্লেখ করেছেন, দেন এটাকে এক্সপ্লেন করছেন। তো এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করি, এবং অনেক টিচারই সাজেস্ট করে যে ওভারভিউ দিতে। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারভিউতে পাবেন, বাট কোনো স্যাম্পলে যদি দেখেন কনক্লুশন লিখেছে, তাহলে একদম চমকে যায় না, বিকজ দ্যাট ওয়ান ইজ অলসো অ্যাকসেপ্টেড। এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা আজকের মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে। চলেন আজকের টপিকে আমরা চলে যাই। আজকে মূলত আমরা পাই চার্ট এন্ড টেবিল, এই দুইটা টাইপ শিখবো। গত ক্লাসে আমরা লাইন গ্রাফ এন্ড বার ডায়াগ্রাম শিখেছি, আজকে পাই চার্ট এন্ড টেবিল শিখবো। তো পাই চার্ট জিনিসটা কি? আমরা যদি চেহারা দেখি, এটা খুব বেশি পরিচিত আমাদের, পেপার পত্রিকায় পড়লে এগুলো ও, মানে ঘন ঘনই দেখা যায়, তাই না? পাই চার্ট তো একটা পাইয়ের মতো একটা সার্কেলের মধ্যে বিভিন্ন ও, কি বলে যে পোর্শন ভাগ করে এভাবে পার্সেন্টেজ আকারে দেখানো হয়। এই হচ্ছে পাই চার্ট। আর টেবিল তো বোঝার কিছু নেই, রো থাকে, কলাম থাকে, মাঝখানে ডেটা থাকে। এখন এই পাই চার্টকে এক্সপ্লেন করতে যে কিছু বিষয় আমাদের শিখতে হবে। যেমন পাই চার্টে বেসিকলি কি থাকে, ভাগ করা থাকে, একটা অংশকে কয়েক ভাগে ভাগ করা থাকে। সেটা পার্সেন্টেজ আকারে থাকতে পারে বা ফ্র্যাকশন আকারে থাকতে পারে। এই জিনিসগুলোকে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, এটা আমাদের জানতে হবে, কিছু ভোকাবুলারি জানতে হবে। বিকজ আপনি যদি বারবার বলেন অত পার্সেন্ট, অত পার্সেন্ট, অত পার্সেন্ট, অত পার্সেন্ট, তো একই অ্যাপ্রোচে একই স্টাইলে বললে সেটা খুব বেশি ভালো শোনাবে না। তো এখানে আমরা অল্টারনেটিভ কি করতে পারি সেটা দেখে নিই। তো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা প্রপোর্শন বলতে পারি, অ্যামাউন্ট বলতে পারি, এইভাবে কনটেক্সট অনুযায়ী আমাদেরকে বলতে হবে। এরপরে এই যে পার্সেন্টেজটা আমরা যার সাথে অ্যাসাইন করব, কথার কথা এখানে কোল, কোল আছে 28%। তাহলে আমাদেরকে একটু বলতে হবে, তাই না, যে কয়লার অ্যামাউন্ট হচ্ছে 28%, অয়েলের অ্যামাউন্ট হচ্ছে 22%, ন্যাচারাল গ্যাসের অ্যামাউন্ট হচ্ছে 28%। তাহলে এই যে কোলের অ্যামাউন্ট যে 28%, এটাকে আমরা কিভাবে বলতে পারি আসলে? আমরা কম্প্রাইজ দিয়ে বলতে পারি যে coal comprises 28% of the total amount, মানে টোটাল অ্যামাউন্টের 28 ভাগ হচ্ছে গঠন করে কোল। এরপরে কাভার দিয়ে বলতে পারি কোল কাভার্স 28%। রিপ্রেজেন্ট দিয়ে বলতে পারি কোল রিপ্রেজেন্টস 28%। অ্যাকাউন্টস ফর দিয়ে বলতে পারি যে এটার জন্য দায়ী, সো 28%-এর জন্য দায়ী হচ্ছে কোল, এভাবে। এগুলো আরো ভেরিয়েশন থাকতে পারে, আমরা কয়েকটা দেখলাম। যখন ভালো ভালো স্যাম্পল পড়বো আমাদের মাথায় আরো আইডিয়া আসবে। তো সেগুলো সেগুলো একটু চর্চা করতে হবে নিজের লেখার মধ্যে, এভাবে লার্নিংটা হবে। পার্সেন্টেজকে প্যারাফ্রেজ করার কিছু উপায় আছে। এগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে খুব বেশি কমপ্লেক্স করার দরকার নেই, খুব বেশি জটিল করার দরকার নেই। যদি আমার চার্টের মধ্যে 1 2 3 4 5টা পার্সেন্টেজ থাকে, প্রতিটাকেই আমাকে যে প্যারাফ্রেজ করে বলতে হবে এমন না। আমি একটাকে ডিরেক্টলি বলতে পারি, একটা দুইটাকে 28%, 22%, বা পাঁচটার মধ্যে হয়তো আমরা একটা দুইটাকে একটু প্যারাফ্রেজ করে বলার ট্রাই করবো। এবং সেটাও যেন খুব, মানে কি বলা যায়, এটাকে উইয়ার্ড না দেখায়, এটাও মনে রাখতে হবে। একটু ন্যাচারাল ওয়েতে যেটা আসে সেটা আনতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন 10% কে আমরা 1 in 10 বলতে পারি। 1 in 10, এটা মানুষ বা বিভিন্ন বস্তু এসবের ক্ষেত্রে হতে পারে। 20% কে আফিফ বলতে পারি। আফিফ মানে 1/5, 1/5। 20% মানে 20/100, তাই না? তো এটাকে আসলে 1/5 বলা যেতে পারে, সো আফিফ বলা যেতে পারে 20% কে। 25% কে 1/4 বলা যেতে পারে। 50 কে হাফ বলা যেতে পারে। 75 কে 3/4 বলা যেতে পারে। 70% কে 7/10 এ ধরনের বলা যেতে পারে। এরপরে যে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্রক্সিমেশন, গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেগুলোরও এখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। যেমন 53% কে বলা যেতে পারে জাস্ট ওভার হাফ, অর্থাৎ 50%-এর একটু উপরে। জাস্ট ওভার আ থার্ড, থার্ড মানে 33%, এইটার একটু উপরে 35। জাস্ট আন্ডার আ থার্ড, লেস দেন আ ফিফথ, মানে 20% এর থেকে কম। হাফ মানে
অর্ধেক যদি হয়ে যায় তাহলে হাফ বলতে পারি আমরা, ড্রপ বাই হাফ এরকম বলতে পারি। জাস্ট ওভার অফ ফিফথ, 22%। জাস্ট আন্ডার অফ ফিফথ, 18%, অর্থাৎ 20-এর থেকে একটু বেশি একটু কম। স্লাইটলি লেস দেন আ কোয়ার্টার, 25-এর থেকে একটু কম। অ্যাপ্রক্সিমেটলি হাফ, এই যে অ্যাপ্রক্সিমেটলি হাফ, 50-এর কাছাকাছি। ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্রক্সিমেশন, অ্যারাউন্ড 20%-এর কাছাকাছি। এইভাবে জাস্ট ফর এক্সাম্পল এগুলো দেখানো আছে। লার্জ নাম্বার, আচ্ছা মাঝে মাঝে আমাদের এমন হবে যে আমরা ডেটা উল্লেখ করতে যাবো না, ডেটাটাকে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে কনভার্ট করতে যাবো। মাঝে মাঝে গ্রুপিং করে ফেলতে যাবো ডেটাগুলোকে। এই সকল ক্ষেত্রে আমরা এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, বিশেষ করে ওভারভিউ এর ক্ষেত্রে। লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ 70% বা 80% যদি থাকে আমরা বলতে পারি লার্জ প্রপোর্শন অফ, এরকম। সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ, একই জিনিস। আর যদি খুব কম থাকে তাহলে বলতে পারি স্মল মাইনরিটি, স্মল নাম্বার অর অ্যামাউন্ট অফ, এরকম ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ, এইভাবে বলতে পারি। কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমরা এগুলো বাসায় দেখবো প্রতিটাই। এখানে জাস্ট কয়েকটা দেখি আমরা। 1 in 10 people reported that they went to fast food restaurants at least once a month। তাহলে 1 in 10 মানে বোঝাচ্ছে কি 10% পিপল তারা বলেছে যে তারা মাসে অ্যাটলিস্ট একবার ফাস্ট ফুড রেস্টুরেন্ট যায়। Approximately half of all vehicles produced in Japan were exported। তাহলে হয়তো 50% এর আশেপাশে, মেবি 48, 49, 53, 52 এরকম কিছু একটা, এগুলো এক্সপোর্ট করা হয়েছিল। The graph shows an insignificant amount of software was downloaded in the last part of 2002। Insignificant মানে বোঝাচ্ছে 2-3%, 5% এই ধরনের কোনো কিছু। It can be seen from the table that around a fifth of all passengers used buses in the period between এত and এত। টেবিল থেকে দেখা যাচ্ছে যে around a fifth মানে 20% এর কাছাকাছি, মেবি 21, 23 এই টাইপের কিছু একটা। সো 20% এর কাছাকাছি মানুষ তারা এই সময়ের মধ্যে বাস ইউজ করেছে। ওকে, জাস্ট মিনিট। ওকে, সরি। স্যার বলছিলাম যে 20% এর কাছাকাছি মানুষ তারা বাস ব্যবহার করেছে। এইভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। তবে যেটা আবারও বলতে চাই যে প্রতিটা ডেটা এরকম করব, এটা করার দরকার নেই, এটা খুবই খারাপ দেখাবে। 5টা 6টার মধ্যে একটা বা দুইটা আমরা করতে পারি। চলেন এখন আমরা একটা স্যাম্পল দেখে নিব, তাহলে আরো ক্লিয়ার হবে এগুলোর অ্যাপ্লিকেশন। বলছে the pie charts below show the percentage of electricity production by fuel source in France in 1990 and 2010। এখানে আছে কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার। তাহলে এটা হচ্ছে 1990, এটা হচ্ছে 2010। এটা হচ্ছে আমাদের ডেটা। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কি কি আছে, কয়লা 28, 22, 28 এগুলো বেশ কাছাকাছি, এবং ইনফ্যাক্ট এই দুইটা একদম সেম। তাহলে এই যে আমরা কম্পারিজনের জায়গা পেয়ে গেলাম। এরপরে 70%, এটাও সিগনিফিক্যান্ট বলা যায়, বাট এটা এটা কি হাইড্রো পাওয়ার? ইয়েস, হাইড্রো পাওয়ার ভেরি ইনসিগনিফিক্যান্ট, এখানে 6%। নিউক্লিয়ার পাওয়ার 17%। বাট এইখানে যদি আমরা তাকাই, দেখেন নিউক্লিয়ার পাওয়ার প্রায় 67% কভার করছে 2010-এ।
এবং বাকি সবগুলো অনেক কমে গেছে। আরো বলতে পারি আমরা যে 28 থেকে 13 হয়েছে, সো লেস দেন হাফ, অর নিয়ারলি হাফ, অর্ধেক হয়ে গেছে। এইটা 28 থেকে জাস্ট 4%, অনেক কমে গেছে, কয়েক গুণ কমে গেছে। তো এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে নিজেদের মতো করে প্ল্যান করে নিতে হবে যে এক্স্যাক্টলি আমি ওভারভিউতে কি লিখবো, এরপরে কোন প্যারাগ্রাফে কি লিখবো, এভাবে প্ল্যান করে নিতে হবে। তো প্যারাগ্রাফটা ডিভাইড করার ক্ষেত্রে আমাদের দুইটা অ্যাপ্রোচ হতে পারে। প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আমরা আহ, প্রথম ফিগারটা একটা প্যারাগ্রাফ রাখবো ডিটেল 1-এ, আর সেকেন্ড ফিগারটা ডিটেল 2-তে রাখবো। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে না, আমরা আইটেম ভাগ করে নিব, যে যেগুলো বেড়েছে সেগুলো এক গ্রাফে, এক প্যারাগ্রাফে, আর যেগুলো কমেছে সেগুলো আরেক প্যারাগ্রাফে। এভাবে হতে পারে। এখন এটা কেস বাই কেস ভ্যারি করবে যে আপনি কোনটা চুজ করবেন। নর্মালি পিকচার বাই পিকচার নেওয়া, অর্থাৎ এইটা একটা প্যারাগ্রাফে এটা একটা প্যারাগ্রাফে নেওয়া, এটা সেফ ইন এ সেন্স যে কোনো ঝামেলা নেই। বাট একটা জিনিস যদি চিন্তা করেন, আপনি যখন এটা বর্ণনা করবেন আপনি কি বলবেন, যে এটা এত, এটা এত, এটা এত, এটা এত, এর বাইরে খুব বেশি কিছু বলার নাই। আবার এটা যখন বলবেন তখন এটা এত, এটা এত, এভাবে বলতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে আগের থেকে বেড়ে গেছে, আগের থেকে কমে গেছে। বাট একটা একটা গ্রাফে, একটা প্যারাগ্রাফে আপনি কম্প্যারিজন করতে পারবেন, আরেকটা প্যারাগ্রাফে আপনাকে জাস্ট এটা এত% এটাই বলতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আইটেম বেস করতে পারেন, ধরেন এই তিনটা আইটেমকে একটা গ্রাফে নিলেন, একটা টেবিলে, সরি একটা প্যারাগ্রাফে, আর বাকি দুইটা আইটেমকে আরেকটা প্যারাগ্রাফে নিলেন। জাস্ট ফর এন এক্সাম্পল বলছি, এখানে এটার সুযোগ নেই। যদি আপনি নেন তাহলে কি হবে, দুইটা প্যারাগ্রাফে আপনি কম্প্যারিজন করতে পারবেন যে এইটা বেড়েছে, অর্থাৎ এটা এত ছিল এত সালে এসে এগুলো বেড়েছে, এটা এত ছিল এত সালে এসে এগুলো কমেছে। তো দুইটা প্যারাগ্রাফ আপনি কম্প্যারিজন দিতে পারবেন। এজন্য আমরা প্রেফার করব যদি আইটেম বেস ভাগ করা যায়, যদি ক্লিয়ার এরকম ডিস্টিংশন থাকে তাহলে। বাট এইখানে প্রবলেম হচ্ছে কি দেখেন, বেড়েছে শুধুমাত্র একটা জিনিস, নিউক্লিয়ার পাওয়ার বেড়েছে শুধু, এইটা বেড়ে এইটা হয়েছে, বাকি প্রত্যেকটাই কমে গেছে। তো আপনি যদি আইটেম বেস ভাগ করতে চান, যে বেড়েছে তাকে একটা প্যারাগ্রাফে, তাহলে শুধু একটা আইটেম থাকবে ওই প্যারাগ্রাফে। তো একটা আইটেম নিয়ে যখন আপনি ডেসক্রাইব করবেন, খুব বেশি লম্বা হবে না, অনেক ছোট হয়ে যাবে প্যারাগ্রাফটা, আবার অন্যটা অনেক বড় হয়ে যাবে, সিমেট্রি থাকবে না। তো মোটামুটি একটা সিমেট্রি রাখতে পারলে বেটার হয়, কাছাকাছি। এই জন্য এই ক্ষেত্রে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা পিকচার বেস নিব, অর্থাৎ এটাকে একটা প্যারাগ্রাফে, এটাকে আরেকটা প্যারাগ্রাফে দিব। তাহলে চলেন স্যাম্পলটা আমরা দেখে নিই। The given pie charts illustrate the amount of electricity. তাহলে দেখেন এখানে কি বলছে, the pie charts, এটাকে আমরা জাস্ট বলছি the given pie charts। তো given ওয়ার্ডটা একটা প্যারাফ্রেজ বা এডিশন হলো এখানে। এরপরে ওখানে দেওয়া আছে show, আমরা এখানে illustrate বলছি। ওখানে আছে the percentage of electricity production by fuel source, এখানে বলছে amount of electricity produced from 5 different sources of fuel। এ হচ্ছে জাস্ট প্যারাফ্রেজ করা, কথাটাকে নিজের ভাষায় অন্যভাবে বলা। এবং আমরা বলছি আইটেম যদি 5টা বা তার কম থাকে, তাহলে আমরা আইটেমটাকে ইন্ট্রোডাকশনের মধ্যে উল্লেখ করে দিতে পারি, যেটা এখানে করেছে, ওয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার ইন ফ্রান্স। আর সাল যখন থাকে ইন এত এন্ড এত, সাল থাকলে আমরা বলতে পারি ইন দ্য ইয়ার অফ এত, ইন দ্য ইয়ার অফ 1990 এন্ড 2000। এগুলো ইন্ট্রোডাকশন শেষ। এখন ওভারভিউতে আমরা বলতে পারি যে নিউক্লিয়ার পাওয়ার বেড়েছে, অন্য সবগুলো কমেছে। কি আছে এখানে চলেন দেখি। ওভারঅল, the use of nuclear power for generating electricity in France rose drastically। এই যে ইন্টেন্সিফায়ার ইউজ করেছে, শুধু রোজ না বলে রোজ ড্রাস্টিকলি বলেছে, এবং আসলে এটা কিন্তু ড্রাস্টিকলি বেড়েছে। বাট খেয়াল করবেন এখানে কোনো ডেটা দেয় নাই, বিকজ ইটস অ্যান ওভারভিউ। ওভারভিউতে আমরা কোনো ডেটা দিব না, জাস্ট ট্রেন্ডটা বলবো যে এটা বেড়েছে ড্রাস্টিকলি। whereas এই যে লিঙ্কিং ডিভাইস, আরেকটা whereas, overall link device, whereas link device, the use of natural gas declined sharply over the 2 decades। Natural gas, এইটা 28, yes, 28 থেকে 4% হয়েছে, যে এটা বলেছে যে অনেক বেশি কমে গেছে, শার্পলি কমে গেছে।
In addition, oil, coal, and hydropower all face declines. বাকি সবগুলো যে কমে গেছে সেটাও বলছে। তাহলে সে কি করলো, ওভারঅল ট্রেন্ডটা বললো যে এইটা বেশি বেড়েছে, এইটা বেশি কমেছে, আর বাকি অন্যগুলো কমেছে। সো দিস ইজ অ্যান ওভারভিউ। এখানে কোনো ডেটা মেনশন করা নেই। এখন চলেন আমরা চলে যাব ফার্স্ট গ্রাফে। ইন 1990, এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে আই এম টকিং অ্যাবাউট দ্য ফার্স্ট পিকচার। নিউক্লিয়ার পাওয়ার অ্যাজ এ সোর্স অফ এনার্জি স্টুড, এই যে দেখেন স্টুড, আমরা একটু আগে যে প্যারাফ্রেজ গুলো শিখলাম, এখানে কম্প্রাইজ, কভার, রিপ্রেজেন্ট, অ্যাকাউন্ট ফর। এখন আরেকটা নতুন শিখছি, স্টুড, অর্থাৎ সে ছিল, তার অবস্থানটা ছিল 17%, stood at 70% of electricity production in France. Natural gas and coal both represented 28%. Oil was not far behind, accounting for. তাহলে তিনটা ডেটা তিন ভাবে বলা, একটাতে স্টুড, একটাতে রিপ্রেজেন্টেড, একটাতে অ্যাকাউন্টেড ফর। এই হচ্ছে ভ্যারিয়েশন, এটা আমাদের আনতে হবে অবশ্যই। আপনি প্রতিটাতে বলতে পারবেন না যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস ফ্রম, কি বলে ওটাকে, নিউক্লিয়ার পাওয়ার ইজ এত, and the amount of electricity produced from coal was এত। এইভাবে ওয়াজ দিয়ে সব বললে আসলে আইএলটিএস এর খুব বেশি ভালো ব্যান্ড পাওয়া যাবে না। আমাদের এই ভেরিয়েশন গুলো শিখতে হবে। এরপর দেখেন বলছে জাস্ট ওভার অ ফিফথ অফ এনার্জি প্রোডাকশন। ওভার অ ফিফথ আমরা শিখলাম একটু আগে, আ ফিফথ মানে হচ্ছে 20%, তাহলে ওভার অ ফিফথ এই যে 22%, এটাকে বলা যেতে পারে। এখন এই বেচারা চাইলে কিন্তু প্রতিটা ডেটাকে এভাবে প্যারাফ্রেজ করে বলতে পারতো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বলতে পারতো। বাট সে দুইটাকে ডেটা বললো, দুইটাকে ডেটা আকারে বললো। কই কই, তিনটাকে বললো ইনফ্যাক্ট, এই দুটো যেহেতু একই, এই দুটাকে একসাথে বলেছে আর এইটাকে বলেছে, আর এইটাকে সে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো। এই ব্যালেন্সটা আমাদের রাখতে হবে, প্রতিটাকে আমরা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাব না, তখন খারাপ দেখাবে। হাউএভার, এই যে লিঙ্কিং ডিভাইস, হাউএভার তার মানে এখন কি বুঝাচ্ছি, এতক্ষণ যে অ্যামাউন্ট গুলো বললাম এগুলো বেশ সিগনিফিকেন্ট, 17, 28। এখন হাউএভার বলছি, তার মানে এখন বক্তব্য অন্যরকম হবে। হাইড্রো পাওয়ার ইন্ডিকেটেড অনলি আ স্মল প্রপোর্শন অফ এনার্জি। এই যে হাউএভার দিয়ে আমরা এখন বুঝাচ্ছি এটা অনেক ছোট অ্যামাউন্ট। বক্তব্যের চেঞ্জের ক্ষেত্রে আমরা হাউএভার ইউজ করি এভাবে। জেনারেটেড ইন এত এন্ড এত, এই যে ইন্ডিকেট, তাহলে চার লাইনে চারটা ওয়ে শিখলাম আমরা। একটাতে স্টুড, একটাতে রিপ্রেজেন্টেড, একটাতে অ্যাকাউন্টিং ফর অর অ্যাকাউন্টেড ফর, একটাতে ইন্ডিকেটেড এত পার্সেন্ট। কই, সরি, এখানে পার্সেন্ট বলে নাই, স্মল প্রপোর্শন বলেছে, হুইচ ইজ পারফেক্টলি ফাইন, নো প্রবলেম। এই হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ। এরপরে লুকিং এট দ্য ডেটা ফর 2010, এটা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা এখন 2010 সালের সেকেন্ড পিকচারটা নিয়ে কথা বলছি। Oil and coal both followed the same pattern and saw sharp declines, dropping to 13% as a source of fuel for electricity, with natural gas also seeing considerably less use at 4%. So এক লাইনেই তিনটা বলছে, অয়েল এন্ড কোল দুইটাই যে পরে সেম হয়ে গেছে, এই কারণে দুইটাকে একসাথে বলেছে। এরা দুইটাই সেম প্যাটার্ন ফলো করেছে, মানে দুইটাই কমেছে, এটা বলেছে। ড্রপিং টু, এই যে টু মানে কি, ডেস্টিনেশন, তাহলে কমে কত হয়েছে এটা বোঝাচ্ছে, 13% হয়েছে। আর ন্যাচারাল গ্যাস, তারও সিইং কনসিডারেবলি লেস ইউজ, মানে তারও ইউজ কমে গেছে, 4% হয়ে গেছে, এই যে 28 থেকে 4 হয়ে গেছে। Most strikingly, nuclear power became the most relied on form of energy source. দেখেন, এটা হচ্ছে বক্তব্যের প্রাঞ্জলতা। আমরা হয়তো বলতে পারতাম যে নিউক্লিয়ার পাওয়ার ওয়াজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট, নর্মালি যেটা সবাই বলে এভাবে আমরা বলতে পারতাম, বাট এখানে কি বলছে, মোস্ট রিলাইড অন ফর্ম অফ এনার্জি সোর্স, তার মানে সবচেয়ে বেশি নির্ভর করা হয়েছে এই সোর্সের উপরে, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। কম্প্রাইজিং, এখানে আরেকটা শিখলাম, কম্প্রাইজিং 67% of total electricity production in 2010। এই হচ্ছে আমাদের পাই চার্ট। তাহলে পাই চার্ট খুবই সিম্পল,
জাস্ট কয়েকটা পার্সেন্ট থাকবে, কয়েকটা অ্যামাউন্ট থাকবে, আমাদের এই ডেটাগুলো বর্ণনা করতে হবে, বাট এর মধ্যে ক্রিয়েটিভ ওয়েতে আমাদের ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। এই গেল পাই চার্ট। তাহলে নেক্সট সাথে চলে যাই আমরা টেবিল। টেবিলের প্রবলেম হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত গত ক্লাস আর আজকের ক্লাস মিলে যে তিনটা শিখেছি, তিনটিতে তিনটাতে ভিজুয়াল কিউ থাকে, ভিজুয়াল ক্লু থাকে। আপনি যখন লাইন গ্রাফ করবেন, আপনি বুঝতে পারবেন যে এটা বাড়ছে, এটা কমছে। আপনি যখন বার ডায়াগ্রাম করবেন, তখনও বুঝতে পারবেন যে কোনটা বাড়ছে, কোনটা কমছে। আপনি পাই চার্ট এটা দেখলে বুঝতে পারবেন যে পাই এর অ্যামাউন্টটা বেশি, তার মানে এটা পার্সেন্টেজটা বেশি। কম্পেয়ার করাটা খুব ইজি। বাট ইন টার্মস অফ টেবল, ইউ ক্যান্ট রিয়েলি সি এনিথিং ভিজুয়ালি হিয়ার। আপনাকে ডেটা জাস্ট ডিজিট দেখতে পাচ্ছেন, এর বাইরে তেমন কিছু দেখা যাচ্ছে। সো টেবিলের ক্ষেত্রে আপনাকে একটু আসলে ইনভেস্টিগেট করতে হবে যে অ্যাকচুয়ালি এখানে ট্রেন্ড কি, চেঞ্জ গুলো কি, কম্প্যারিজন কিভাবে করা যেতে পারে। এই হচ্ছে টেবিলের একটা এক্সট্রা কি হ্যাডেক বলা যেতে পারে। এখানে আরেকটা ব্যাপার আছে যে টেবিলে দেখেন ডিজিটের অ্যামাউন্ট অনেক বেশি, ডিজিটের নাম্বার অনেক বেশি, মানে সংখ্যা অনেক বেশি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এখানে 20টা সংখ্যা আছে। এখন আপনি যদি দুইটা প্যারাগ্রাফে এরকম 20টা সংখ্যা বসাইতে চান, একদম মানে খুব রোবটিক লাগবে আর কি। এই জন্য আমাদের কাজ হচ্ছে কিছু ডেটা আমরা অমিট করব, যে ডেটাগুলো না বলেই বিষয়টা বোঝানো যাবে সেগুলোকে আমরা বলবো না। আর যেগুলোকে গ্রুপিং করা যাবে, কিছু ডেটা দেখবেন একই রকম, তখন ওগুলোকে গ্রুপিং করে ফেলবেন, তাহলে ডিজিটের পরিমাণ কমে যাবে। আপনি বলে দেবেন যে এই এই অ্যামাউন্ট হচ্ছে এত থেকে এত এর মধ্যে, এই ধরনের। তো বিভিন্ন রকম ওয়ে হতে পারে, আমরা স্যাম্পল পড়তে পড়তে এগুলো আরো বিস্তারিত জানবো। বেসিক কনসেপ্ট এটা ক্লিয়ার থাকতে হবে যে আমাদের এখানে ট্রেন্ডটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে কষ্ট করে, সো একটু টাইম নিয়ে ডেটাগুলো ইনভেস্টিগেট করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে প্রতিটা ডেটা আমরা বলতে পারবো না, বলা উচিত হবে না, বলার ট্রাইও করবো না। আমরা কিছু ডেটা অমিট করব, কিছু ডেটা গ্রুপিং করব। তো এটা ইলজিক্যালি না, আমরা মানে বুঝে, ডেটাটা বুঝে যে কোনটা লেস ইম্পর্টেন্ট বা কোনটা একই রকম, ওগুলোকে একসাথে করে ফেলা যায় কিনা, এইভাবে একটু একটু প্ল্যানিং করে নিতে হবে আর কি। উইদাউট প্ল্যানিং কখনোই লেখা স্টার্ট করা যাবে না। তাহলে চলেন এই স্যাম্পলটা দেখি। দ্য ফলোইং টেবল gives statistics showing the aspects of quality of life in 5 countries। তাহলে জীবনযাত্রার মান, যেটাকে আমরা বলি আর কি, কোয়ালিটি অফ লাইফ, এবং 5টা দেশে, এই হচ্ছে বিষয়। এখন চলেন আমরা যদি টেবিলটা দেখি, কোয়ালিটি অফ লাইফ ইন 5 কান্ট্রিজ। কান্ট্রি কে কে? বাংলাদেশ, বলিভিয়া, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইউএসএ। এই 5টা কান্ট্রি। কি কি ক্যাটাগরি আছে? জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, 1982। তার মানে বোঝা যাচ্ছে এই ডেটাটা অনেক আগের ডেটা। তাহলে আমরা এই ডেটা, এটা এগুলো, এই লেখাটা পুরোটাই ফার্স্ট টেন্স ইউজ করে লিখবো, বিকজ দ্য ইয়ার গিভেন ইজ 1962, সো 82। তাহলে ফার্স্ট ডেটা থাকলে আমরা ফার্স্ট টেন্স ইউজ করে লিখবো। ইউএস ডলার্স এ দেওয়া আছে এটা। এরপরে ডেইলি ক্যালোরি সাপ্লাই পার হেড। এরপরে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, বয়স মানে ইয়ার্স আকারে দেওয়া আছে। লাইফ এক্সপেক্টেন্সি বলতে কি বোঝায়? এক্সপেক্ট মানে আমরা সাধারণত প্রত্যাশা বুঝি বা আশা করা বুঝি। তো লাইফ এক্সপেক্টেন্সি বলতে বোঝায় যে একজন মানুষ জন্মের সময় কতদিন বাঁচবে বলে আশা করা যায়, বা উম, জন্মের সময়ে নট নেসেসারিলি, মানে একজন মানুষ কতদিন বাঁচবে বলে আশা করে, এ হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। সোজা বাংলা এটা হচ্ছে গড় আয়ু। বাংলাদেশের গড়ে আমরা বলি না 60 বছর, সো দ্যাট ইজ আওয়ার লাইফ এক্সপেক্টেন্সি। তার মানে গড় আয়ু এর মানে ফর্মাল টার্ম হচ্ছে লাইফ লাইফ এক্সপেক্টেন্সি আর কি। এরপরে ইনফ্যান্ট মর্টালিটি পার 1000 লাইভ বার্থস। তার মানে 1000টা শিশু যারা জন্মের সময় জীবন্ত ছিল, কিন্তু এই নবজাতক অবস্থাতে মারা গেছে। অর্থাৎ ডেলিভারি হওয়ার ইমিডিয়েট সময়টাতে সে জীবিত ছিল, বাট এরপরে কিছুদিনের মধ্যে সে মারা গেছে। এই হচ্ছে মর্টালিটি। 1000 জনের মধ্যে এরকম কতজন। তাহলে দেখেন আপনি যে ক্যাটাগরি গুলো একটু চিন্তা করেন, এটা হচ্ছে পজিটিভ জিনিস, ন্যাশনাল প্রোডাক্ট এটাও পজিটিভ জিনিস, ক্যালোরি ইনটেক, লাইফ এক্সপেক্টেন্সি এটাও পজিটিভ, ইনফ্যান্ট মর্টালিটি এটা হচ্ছে নেগেটিভ, তাই না? আর ডেটা গুলো যদি আপনি খেয়াল করেন, দেখেন বাংলাদেশ এটাতে সবচেয়ে কম,
140, 570, 600, 500। তো এই এই তিনটা দেখেন বেশ কাছাকাছি কিন্তু, 5 থেকে 600 এর ঘরে আর কি। আর ইউএসএ দেখেন একেবারে 13,460, অনেক বেশি। এরপরে ক্যালোরি যদি দেখেন, বাংলাদেশ হচ্ছে 1800 সামথিং, এরা 2029, 2000 এরকম। বাট ইউএসএ দেখেন একদম 36, 3000 সামথিং। তো বাংলাদেশের প্রায় ডাবল বলা যায়। দেখেন 18 × 2 = 36 হয়, বাংলাদেশের প্রায় ডাবল। তাহলে এখানেও বাংলাদেশ সবচেয়ে কম, এই তিনটা মাঝামাঝি, এইটা সবচেয়ে বেশি। লাইফ এক্সপেক্টেন্সি দেখেন বাংলাদেশ 40 মাত্র, এটা আর্টিফিশিয়াল ডেটা, জাস্ট বোঝানোর সুবিধার্থে দেওয়া হয়েছে, বাংলাদেশে এটা আরো বেশি। যাই হোক, 40 এখানে দেখানো আছে, এইখানে দেখেন 50, 56, 49 কাছাকাছি। আর এটা 74, এটা অনেক বেশি। তার মানে তিনটা ডেটাতেই ইউএসএ সবচেয়ে ভালো, মাঝের তিনটা দেশ কাছাকাছি, আর বাংলাদেশ সবচেয়ে খারাপ। আর মর্টালিটির ক্ষেত্রে দেখেন বাংলাদেশের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, 132। তার মানে যে জিনিসটা খারাপ এটাতে বাংলাদেশ সবচেয়ে খারাপ। এইগুলো দেখেন এখানে মাঝামাঝি মনে হচ্ছে, যদিও এটা বেশ 124টা যথেষ্ট বেশি, তা বাংলাদেশের থেকে কম আছে। আর ইউএসএ একেবারে কম, 12, জাস্ট 12। তাহলে আমরা এই যে অ্যানালাইজ করে আমরা কিন্তু ট্রেন্ডটা খুঁজে পেলাম যে বাংলাদেশ কোয়ালিটি অফ লাইফের ক্ষেত্রে সবচেয়ে লো পর্যায়ে আছে। আর বলিভিয়া, ইজিপ্ট, ইন্দোনেশিয়া তারা হচ্ছে কাছাকাছি মিডিয়াম লেভেলে। আর ইউএসএ সবচেয়ে হাই অবস্থায় আছে, হাইয়েস্ট পজিশন। এটা বুঝে দেন আপনি লেখা স্টার্ট করবেন, প্ল্যান করে। এই প্ল্যানটা শেষ হওয়ার পর আপনি লেখা স্টার্ট করবেন, এই হচ্ছে কাজ। আচ্ছা, ডেটাটাকে ভাগ করা যেতে পারে কিভাবে? আমরা এক্সট্রিম গুলো একটা প্যারাগ্রাফে নিতে পারি, বাংলাদেশ আর ইউএসএ, আর মাঝের তিনটাকে আরেকটা প্যারাগ্রাফে নিতে পারি, এরকম করা যেতে পারে আর কি। তাহলে চলেন আমরা স্যাম্পলটা দেখি। দ্য টেবল ইউজেস ফোর ইকোনমিক ইন্ডিকেটরস টু শো দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওখানে বলছে কোয়ালিটি অফ লাইফ, এখানে বলছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। সো প্যারাফ্রেজিং, ইন 5 সিলেক্টেড কান্ট্রিজ, ওখানে বলছিল ডিফারেন্ট কান্ট্রিজ অর জাস্ট 5 কান্ট্রিজ, আর এখানে বলছে 5 সিলেক্টেড কান্ট্রিজ ইন 1982। এ হচ্ছে ছোটখাটো প্যারাফ্রেজিং, এই জিনিসগুলো আমাদের খুব দ্রুত করে ফেলতে হবে। But overall, it can be seen that the quality of life in the USA was much higher in all categories, and for Bangladesh, it was the lowest. ঠিক আছে, এটাই আমরা কিন্তু ডেটাকে দেখলাম। তাহলে এক্সট্রিম গুলো বলেছে যে ইউএসএ হাই, বাংলাদেশ লো। To begin, the USA had the highest GNP at এত ডলার্স পার হেড। To begin, এই যে এটা হচ্ছে আপনাদের কি বলে, কোহেসিভ ডিভাইস। তাহলে জিএনপি এটা হাইয়েস্ট, এটা বললো। It also had a much higher daily calorie intake and life expectancy, and the lowest rate of infant mortality at only 12 per 1,000 live births. কি করছে এখানে, খেয়াল করছেন? ক্যালোরি ইনটেক অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি, এই দুটাকে উল্লেখ করেছে একই সাথে। তাহলে এই যে গ্রুপিং করলো, ডেটাগুলোকে গ্রুপিং করে নিল, এবং দেখেন এই নাম্বারটা উল্লেখ করেনি কিন্তু, ক্যালোরি ইনটেক আর লাইফ এক্সপেক্টেন্সি এটাকে উল্লেখ করেনি, জাস্ট বলছে যে এটা মাছ হায়ার। সো সব ডেটা আমরা উল্লেখ করব না, কিছু কিছু এভাবে আমরা গ্রুপিং করে অমিট করব, সংখ্যাগুলোকে অমিট করব। ইনফ্যান্ট মর্টালিটি বলেছে 12 per 1,000 লাইভ বার্থস। ওকে। বাংলাদেশ অন দ্য অপোজিট, এই যে অন দ্য অপোজিট এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, মানে আমি বুঝাই দিচ্ছি যে বাংলাদেশ যে এটার উল্টো। হ্যাড বাই ফার দ্য লোয়েস্ট কোয়ালিটি অফ লাইফ। দেখেন আমরা বলতে পারতাম বাংলাদেশ হ্যাড দ্য লোয়েস্ট কোয়ালিটি অফ লাইফ, কিন্তু এই যে বাই ফার এটাকে ইন্টেন্সিফাই করছে, আপনার বক্তব্যটাকে ইন্টেন্সিফায়ার হিসেবে এটা কাজ করছে, তাই না? বাই ফার মানে অনেক গুণে, অনেক দূরই, আহ, মানে অনেক বেশি লো, এটা বোঝাচ্ছে। বাই, ব্যবধানটা অনেক দূর। By far the lowest quality of life in all the indicators. Its GNP per head was approximately 1% of the USA's. এই যে কম্পারিজন করে দিল এখানে, বলছে 1%, ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্রক্সিমেশন দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 1%। আমরা যদি খেয়াল করি 134, এটার 1% হচ্ছে 134, তাই না? দুইটা যদি 134.6 আর কি। সো এইটা আর 140 কিন্তু খুব বেশি দূরে না, কাছাকাছি।
এটা 1%, কিন্তু এটা হয় 134.6, 140 কাছাকাছি। তো সেজন্য বলছে approximately 1% of the USA is calorie intake, and its life expectancy were about half those of the USA. এখানে গ্রুপিং করে দিল, ডেটাগুলো কিন্তু বললো না, জাস্ট বললো যে ইউএস এর অর্ধেক। দেখি 36-এর অর্ধেক 18, 74-এর অর্ধেক, আহ আর এটাকে যদি 80 ধরে তাহলে 40 হচ্ছে অর্ধেক, তো 74 আর 40-এর কিছু নিচে আর কি। এই হচ্ছে আমাদের গ্রুপিং। And its infant mortality rate was 11 times greater. হ্যাঁ, এটাও কিন্তু ডিজিটটা উল্লেখ করলো না, বাট কম্প্যারিজনটা উল্লেখ করলো। এটার সাথে 11 গুণ করলে 132 হয় কিন্তু। 12 টাইমস 11, 132। তাহলে এই হচ্ছে আমাদের ডিজিট অমিট করার স্ট্র্যাটেজি। এরপরের প্যারাগ্রাফে যদি আমরা যাই, বাকি তিনটা দেশ নিয়ে কাজ করবে। ইন দ্য আদার থ্রি কান্ট্রিজ, কমা দিয়ে আমরা দেশগুলো উল্লেখ করছি, ইজিপ্ট, ইন্দোনেশিয়া এন্ড বলিভিয়া। দ্য ইন্ডিকেটরস ওয়ার ফেয়ারলি সিমিলার। আমি বলে দিলাম যে এই ইন্ডিকেটর গুলো ফেয়ারলি সিমিলার, বেশ কাছাকাছি। উইথ দেয়ার জিএনপি রেঞ্জিং ফ্রম এত টু এত। দেখেন, রেঞ্জ করে দিয়েছে, 570 থেকে 690 এর মধ্যে আছে। তো বলিভিয়া এত, ইজিপ্ট এত, ইন্দোনেশিয়া এত। এভাবে বলতে গেলে ওই যে অনেক বেশি মনোটোনাস হয়ে যাবে, রোবটিক হয়ে যাবে। এই জন্য গ্রুপিং করা যেটাগুলোকে। অ্যান্ড ডেইলি ক্যালোরিজ ইন দ্য 2000s। 2000s বলতে বোঝাচ্ছে 2000 সামথিং আর কি, 2000 এর ঘরে। তো সবগুলি দেখেন 2000 সামথিং, 2000 সামথিং, 2000 সামথিং এর ঘরে। বাংলাদেশ 1000 এর ঘরে, এরা 2000 এর ঘরে, ইউএসএ 3000 এর ঘরে, এই আর কি। তো গ্রুপিং অফ ডেটা 2000s. Life expectancy was also almost the same, although Bolivia and had much worse infant mortality at 124 per thousand. So এগুলো বেশ কাছাকাছি, 97, 87। তবে এটা একটু বেশি ছিল, সেটা বলেছে আর কি, যে এটা মাচ ওয়ার্স দেন আদার্স। 124 বাংলাদেশের থেকে যদিও কম, বাট এদের থেকে এটা একটু বেশি হয়ে গেছে এখানে, তো সেটা উল্লেখ করেছে। এই হচ্ছে সুন্দর একটা টেবিলের ডেসক্রিপশন। তাহলে ডেটা গ্রুপিংটা আমরা একটু খেয়াল করবো, ওভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি দুইটা হোমওয়ার্ক দেখি, 8 to 1, 10 to 1। তো 8 to 1, এই যে একটা পাই চার্ট। তাহলে এইটা প্র্যাকটিস করলে আপনার পাই চার্ট শেখা হয়ে গেল। ক্লাসটা যদি ভালো মতো দেখেন, লেকচার সিরিজের যে প্যারাফ্রেজের টেকনিক গুলো শেখানো হচ্ছে সেগুলো একটু দেখবেন, দেন নিজে একবার এটা লিখবেন, তাহলে আপনার শেখা হয়ে যাবে পাই চার্ট। তাহলে এখানে কি আছে? অ্যানুয়াল স্পেন্ডিং বাই এ পার্টিকুলার ইউকে স্কুল। একটা ইউকে স্কুলের অ্যানুয়াল স্পেন্ডিং। সেখানে যদি আপনি দেখেন, স্যালারি বেশ বড় কে নিচ্ছে টাকা। ওয়ার্কার স্যালারি, টিচার স্যালারি অনেক বড়। ওয়ার্কার স্যালারি, টিচার স্যালারি এখানেও বেশ বড়। টিচার একদম 50%, চিন্তা করা যায়। এটাও বেশ, টিচার স্যালারি, ওয়ার্কার স্যালারি যদিও কমেছে, টিচার এরপরও এই দুইটা মিলে সিগনিফিকেন্ট। তো এই যে ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড আমরা পেয়ে গেলাম, যে দ্য মেজরিটি অফ দ্য স্পেন্ডিং গোজ টু পে দ্য স্যালারিজ। আর বাকিগুলোর মধ্যে ফ্লাকচুয়েশন আছে, তাই না? এটা 15 থেকে 20 হয়েছে, আবার 20, এখানে এসে কমে গেছে, এরকম। তো বাকিগুলো ওভারঅল ফ্লাকচুয়েশন আছে। তো আপনার মতো করে আপনি জাজ করে নেবেন। এখানে যেহেতু তিনটা ফিগার, সো পিকচার বেস ডিভিশনের সুযোগ নেই, যে একটা গ্রাফ আমি একটা প্যারাগ্রাফে, একটা গ্রাফ আরেকটা প্যারাগ্রাফে, এটা সুযোগ নেই। এখানে অবশ্যই আপনাকে আইটেম বেসড ওয়েতে যেতে হবে। তো ভাগ করে নেবেন, হয়তো স্যালারি গুলো নিয়ে আপনি একটা গ্রাফ রাখতে, একটা প্যারা রাখতে পারেন, বাকি তিনটা আইটেম নিয়ে আরেকটা প্যারা, এভাবে হতে পারে। জাস্ট সাজেশন। এক একজন এক একভাবে লিখতে পারেন, নো প্রবলেম, এখানে রাইট রং কিছু নেই। অ্যাজ লং এজ আপনি সুন্দরভাবে লিখছেন, সাপোর্ট করছেন অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন দিয়ে, আপনি যে কোনো ভাবেই নিতে পারেন।
এরপরে 10 to 1 আমরা যদি দেখি, এই যে এটা একটা টেবিল। সো টেবিল শিখলাম, এখন টেবিল একটা প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এবং ক্লাসে জমা দিয়ে ফিডব্যাক নিতে হবে, তাছাড়া হবে না। তো এটা বলছে যে সেলস অফ ফেয়ার ট্রেড লেভেল কফি অ্যান্ড bananas in এত and এত 5 ইউরোপিয়ান কান্ট্রিজ। তো এটা হচ্ছে কফি, এটা বানানা, এবং দেশগুলো আছে ইউকে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, এরকম। এবং এগুলো ক্রনোলজিক্যালি দেওয়া, মানে ক্রনোলজিক্যালি বলতে না, সব তো মিলবে না, কারণ দুইটা অ্যামাউন্ট যেহেতু আছে, সো এইটাতে সিরিয়াল মেনটেন করেছে, 20, 6, 2 এভাবে দেওয়া আছে। বাট এখানে একটু এলোমেলো আছে। তো আপনি যদি এভাবে সাল বেস চিন্তা করেন, দেখেন ডেট থেকে বেড়ে হয়েছে 20, 3 থেকে 6, এটাও বেড়েছে, এটাও বেড়েছে, সবগুলো বেড়েছে। তাহলে কফির ক্ষেত্রে আমাদের ডিসিশন হয়ে যেতে পারে যে 1999 থেকে 2004-এ অ্যামাউন্ট প্রতিটাই বেড়েছে। আর ইউকে তে এইটার অ্যামাউন্ট একদম ভয়ানক ভাবে অনেক গুণ বেড়েছে, এটা বলা যেতে পারে। আর ব্যানানাস এর ক্ষেত্রে দেখেন এটাও বেড়েছে, এটা বেড়েছে, এটাও বেড়েছে, এটাও বেড়েছে, এটা আহ, এই দুইটা জাস্ট কমেছে। সুইডেন এন্ড ডেনমার্ক, এটাতে ব্যানানাস কমেছে কিছুটা, বাকি সব বেড়েছে। এই হচ্ছে বিষয়। ইউকে, সুইজারল্যান্ড, ইউকে, সুইজারল্যান্ড। সো অনেক কিছু এই গ্রাফ থেকে অনেক ভাবে অনেক অ্যাপ্রোচে যাওয়া যেতে পারে আসলে। তো আপনি আপনার চোখে যেটা পড়বে, আপনার চোখে যেটা লজিক্যাল মনে হবে, আপনি সেটা নিয়ে আগাবেন। যেমন এখানে আমরা বলতে পারি যে সবগুলো বেড়েছে সুইডেন এন্ড ডেনমার্ক বাদ দিয়ে, এটা একটা ওয়ে হতে পারে। আবার আপনি বলতে পারেন যে ইউকে হচ্ছে কফির ক্ষেত্রে, এই দুইটাই মেইনলি, ইউকে সুইজারল্যান্ড তারা কিন্তু টপ পজিশনে আছে এই দুইটা দেশ মিলে। তো আমরা বলতে পারি যে ইউকে আর সুইজারল্যান্ড হচ্ছে এগুলোর মেইন কনজিউমার কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ, এইভাবে বলতে পারি আর কি। আর ইউকে কফির ক্ষেত্রে সেরা, কফি খাওয়ার ক্ষেত্রে, আর কলা খাওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ড সেরা, এভাবে বলতে পারি। তো যে যেটা আপনার কাছে লজিক্যাল মনে হয়, ইম্পর্টেন্ট মনে হয়, সেটা দিয়ে ওভারভিউ সাজাবেন। এরপরে আপনি গ্রাফে চলে যাবেন। এখানে কফি নিয়ে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, ডিটেল প্যারাগ্রাফ। ব্যানানা নিয়ে আরেকটা ডিটেল প্যারাগ্রাফ থাকতে পারে। এই হচ্ছে সাজেশন। আপনারা হোমওয়ার্ক এরপরে কেউ দিয়েছেন কি? না না, হোমওয়ার্ক পাইনি আমি। স্যার, আমাদের ক্লাস কি কি বারে হবে? কেন, গতকাল বলা হয়েছে না আপনাকে? স্যার, আমি বুঝতে পারি নাই। রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন। জি জি জি। স্যার, আমাদের ব্যাচে আর কেউ নাই, আমরা দুইজনই যে শুধু ক্লাসে জয়েন হই, আমি তো আজকে আপনাদের জানতাম ব্যাচে না। 4 জন থাকার কথা, বাট আমি জানি না 2 জন কেন জয়েন করেছেন। ও, আর আমি যেটা গত ক্লাসে বলেছি, আজকেও বলেছি, রাইটিং ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক দেওয়ার ট্রাই করবেন। হোমওয়ার্ক দিয়ে ফিডব্যাক না নিলে আপনার ইমপ্রুভমেন্টটা হবে না আর কি। আপনি শিখবেন না। বেসিক্যালি অনলাইন ক্লাসে বা যে কোনো অফলাইন ক্লাসে যদি হয়, টিচার যা বলে সবকিছু ইম্পর্টেন্ট, বাট সবকিছু কিন্তু মাথায় থাকে না, ক্যাচ করতে পারে না, আমাদের ব্রেনের লিমিটেশন তো আছে, মনোযোগ থাকে না অনেক সময়। সো জি। অর্ধেক আপনার মাথায় ঢুকবে, এরপরে যেগুলো ঢুকবে সেগুলো অনেকগুলো বের হয়ে যাবে। সো লার্নিংটা প্রপার হবে না। যদি আপনি ক্লাসে যেটুকু শিখছেন সেটুকু অনুযায়ী একটা হোমওয়ার্ক করেন, হোমওয়ার্কটা গ্রুপে জমা দেন, দেন নেক্সট ক্লাসে আমরা ফিডব্যাক দিই, তাহলে আপনার লার্নিংটা প্রপার হবে। ঠিক এই আছে হচ্ছে স্যার। রিকোয়েস্ট। এবার আমি দুইটা হোমওয়ার্কে একসঙ্গে সাবমিট করবো আসলে। আমি একটা জবের মধ্যে থাকি, তো অনেক সময় ডিউটি করতে হয়, এই জন্য সময়টা মেনটেন করতে করে একটু নিতে সময় পারি। বের করার ট্রাই করবেন, কারণ আইএলটিএস টাতে আপনার একটু ডেডিকেশন লাগবে আর কি, জি জি, স্যাক্রিফাইস অবশ্যই। লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে, আপনার মনে হয় একটু দেরিতে জয়েন করেছেন, ক্লাস ভিডিওর শুরুর দিকের অংশটা একটু দেখে জি নিন। স্যার, আমি তো অনেক দেরিতে জয়েন করছি। আমি পরে জি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছি, আমি ডিউটি থেকে 7টা 7:30 পরে বাসায় ফিরছি মাত্র, দেখতে দেখি জয়েন করছি। জি, রবি, মঙ্গল, বৃহস্পতি ওটা শিডিউল রাখবেন প্রতিদিন 8:30 আর কি, ইনশাল্লাহ। 8:30, রবি, মঙ্গল, বৃহস্পতিবার। ঠিক ঠিক আছে, আছে তাহলে স্যার, সবাইকে কালকে ধন্যবাদ, ফ্রাইডে সালাম আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।